দেশের এক সেরা বক্সার যিনি অলিম্পিক জিতেছিলেন। তবে সেই ম্যাচটির পর তার বক্সিংয়ে কলঙ্ক লেগে যায়। সেই ম্যাচটির পর সে বক্সিং ছেড়ে দেয় এবং বক্সিংয়ের ব্যাপারে চিন্তাভাবনা করা সারা জীবনের জন্য বাদ দিয়ে দেয়। কিন্তু একদিন এক ছেলেকে দেখার পর তার পুনরায় সেই বক্সিংয়ের অনুভূতি আবারও জেগে ওঠে। সেই ছেলেটি রয়েছে অনেক দারুণ প্রতিভা, কিন্তু সমাজের কিছু বাজে লোকের কারণে সেই প্রতিভা হারিয়ে যাচ্ছিল। তবে সেই বক্সার কোচ হিসেবে সেই ছেলেটিকে নিয়ে ও আরও কিছু ছেলেকে নিয়ে একটি টিম গঠন করে আবারও বক্সিংয়ের যাত্রা শুরু করে এবং সেই খারাপ লোকদের বিরুদ্ধেও লড়াই শুরু করে। তবে তারা কি পেরেছিল শেষমেশ সমাজের বাজে লোকদের হারাতে? এই নিয়ে জানা যাক স্পোর্ট এবং ড্রামা জনরা 2023 সালের এক অসাধারণ মুভি কাউন্ট সম্পর্কে। গল্পের শুরুতেই 3 স্টুডেন্টকে দেখানো হয়। তারা পার্ক শি নামে একজন টিচারের কথা বলছিল, যিনি আসলে তাদের স্কুলের পিটি টিচার। সেখানে থাকা একটি ছেলে বলছিল সে পার্ক শি টিচার অনেক ভয়ঙ্কর, তিনি আমাদের একটু দূরের পাশের এলাকাতে থাকেন। তার এক বন্ধু আছে যার নাম ম্যান্ডিওক। সে আমাকে বলেছিল সে পার্ক শি নাকি রাতে ভূতের মতো জঙ্গলে গিয়ে বক্সিং করে, তার মধ্যে নাকি কোনো ভূত আছে। তবে তাদের মধ্যে থাকা একজন ছেলে এইসব কিছু বাদ দিতে বলে। তারা সেই টিচারটির ব্যাপারে অনেক খারাপ কথা বলছিল। একসময় তারা কথা বলতে বলতে দেখে যে সেই টিচারটি তাদের পিছনেই দাঁড়িয়ে আছে এবং সেই টিচার তাদের খুব ভালো করে উত্তম উদ্যম দিয়ে দেয়। তাদের 3 জনকে সেই টিচার এমনভাবে পিটুনি দিয়েছে যে আগামীকাল তাদের গার্জিয়ানে সেই টিচারটির ব্যাপারে স্কুলের প্রিন্সিপালকে কমপ্লেন করে দেয়। তাদের সবার চুল কেটে সেই টিচার একদম ন্যাড়া করে দিয়েছে। প্রিন্সিপাল তাদের গার্জিয়ানকে এসেই বলে কথা এড়িয়ে চলে যান। এই হচ্ছে সেই পার্ক শি, যে কিনা অতীতের একজন জনপ্রিয় বক্সার। তবে সে বর্তমানে সেই স্কুলটিতে পিটি টিচারের পদে চাকরি করে। প্রতিদিনের মতো সে কাজ সেরে সে তার বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে দেখতে পায় তার স্ত্রী তার ছেলেকে শাস্তি দিয়েছে। তার ছেলে হিন তাকে বলে আমার জুতো পুরনো হয়ে গিয়েছে, তাই আমাকে এক জোড়া নতুন জুতা কিনে দাও। তখন পার্ক শি বলে মাসের বেতন পেলে নতুন জুতা কিনে দেব। রাতে তার স্ত্রী তাকে বলে তোমার বক্সিংয়ের যে পেনশনের টাকা আসে, চলো আমরা সেই টাকাগুলো উঠিয়ে হাওয়াই দ্বীপ থেকে ঘুরে আসি। কিন্তু পার্ক শি তার স্ত্রীর কথা এড়িয়ে ঘর থেকে বাইরে হাঁটতে চলে যায়। এরপর সে তার সেই বন্ধু ম্যান্ডিওকের কাছে যায়। ম্যান্ডিওক ও তার বোন মিলে একটি দোকান চালায়, যা দিয়ে তাদের জীবন চলে। তবে দোকানটি মূলত তার বোনই চালায়। ম্যান্ডিওক খাবার খাওয়া ও আলতু ফালতু জিনিস করে সময় কাটায়। তবে তাও সে পার্ক শির অনেক ভালো বন্ধু ছিল। আজ সে বসে বসে কমিক লিখছে এবং পার্ক শিকে বলে বন্ধু আমি এখন কমিক লিখছি এবং সেটির জন্য ড্রয়িং করছি, আমার ড্রয়িং দেখ। পার্ক শি তার সে হাবিজাবি ড্রয়িং দেখে বলে তুই এইসব কাজ ছেড়ে ভালো কোনো কাজ কর। তখনই পার্ক শির মুখে ম্যান্ডিওকের বোন পানি ছুঁড়ে মারে এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং বলে ম্যান্ডিওককে যেন সে কোনো জ্ঞান না দেয়। পার্ক শি সেখান থেকে চলে যায়। তবে সে তার বন্ধুকে বলে কোনো ভালো কাজ করতে। এর পরের দিন স্কুলের প্রিন্সিপাল তাকে নিয়ে সেখানের সেই শহরের বক্সিং শিক্ষালয়ে যায়, যেখানে তাদের আমন্ত্রণ জানিয়েছে। স্কুলের প্রিন্সিপাল পার্ক শিকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন এবং তাকে অনেক ভালোবাসেন। পার্ক শি বক্সিং ম্যাচ দেখার জন্য ভিতরে ঢুকতে চাচ্ছিল না। সে প্রিন্সিপালকে বলে আপনি কি জানেন না আমি বক্সিংয়ের কোনো বিষয়ে থাকতে চাই না। তবে প্রিন্সিপালের শেষমেশ জড়াজড়িতে সে ভিতরে যাওয়ার জন্য রাজি হয়। ঢোকার সময় এক সাংবাদিক যার নাম ইহক, সে পার্ক শিকে দেখে স্বাগত জানায় এবং তাকে বক্সিংয়ের ব্যাপারে আরও নানা কথা জিজ্ঞেস করতে শুরু করে। তবে পার্ক শি তাকে এইসব বিষয়ে কথা বলতে নিষেধ করে। সেখানে ভিতরে ঢুকলে বক্সিং অ্যাসোসিয়েশনের হেড তাকে স্বাগত জানায় এবং পার্ক শিকে সেখানে বিশেষ অতিথির সম্মাননা জানানো হয়। এরপর সেখানে একটি টিমের কোচ এবং তার স্টুডেন্টদের দেখানো হয়। সেই স্টুডেন্টদের মধ্যে থাকে একটি ছেলে যার নাম ইয়োনো। পার্ক শিয়ের দিকে দেখে যাচ্ছিল, মানে সে পার্ক শিয়ের ব্যাপারে অনেক ভালো করেই জানে। এরপর ম্যাচ শুরু হয় এবং বিভিন্ন ছেলে বক্সিং করছিল। তবে পার্ক শির সেখানে কোনো আগ্রহ ছিল না। সেখানে এসেছিল সেই শহরের এক বড় রাজনীতিবিদ এবং দেখা যায় তার ছেলে ডংসো সবাইকে হারিয়ে রিংয়ে টিকে আছে। ডংসোর সাথে শেষ ম্যাচ ইয়োনোর সাথে হচ্ছিল। তবে সেখানে দেখা যায় তাদের বক্সিং টিমের সেই কোচ ইয়োনোকে ইশারা করছে হেরে যাওয়ার জন্য, মানে সেখানে গন্ডগোল আছে। আসলে সেখানের বক্সিং অ্যাসোসিয়েশনের হেড আসলে সেখানে থাকা রাজনীতিবিদের ছেলেকে অর্থাৎ ডংসোকে জিতিয়ে দিচ্ছে, যাতে রাজনীতিতে তার বাবার সাথে তার ভালো সম্পর্ক থাকে এবং রাজনীতিতে বিভিন্ন সাহায্য পায়। এক পর্যায়ে এসে সেই কোচ ইয়োনোকে একটি পাঞ্চের পর নকআউট হয়ে যাওয়ার অভিনয় করতে বলে, মানে 10 গুণা শেষ না হওয়া পর্যন্ত তাকে উঠতে নিষেধ করে। ইয়োনো আসলে বক্সিংকে অনেক ভালোবাসে, আর যদি সে তার কোচের কথা না শুনে তাহলে হয়তো বক্সিং করতে পারবে না। তবে সে এইসব কিছু না মেনে 7 গুণার মধ্যেই উঠে যায় এবং উঠে বক্সিংয়ের জন্য তৈরি হয়। এতে ডংসো এবং সেই কোচ অনেক বিরক্ত হয়। এইবার ইয়োনো তার পুরো দক্ষতার সাথে অনেক ভালোভাবে মোকাবেলা করে এবং সে ডংসোর থেকে 1000 গুণ ভালো করছিল। সে বক্সিং করে অনেক বেশি পয়েন্ট আয়ত্ত করতে থাকে। তখন তার বক্সিং দেখে পার্ক শি থমকে যায় এবং সেও মনোযোগ দিয়ে তার প্রতিটি মুভমেন্ট দেখতে থাকে। ইয়োনোর মধ্যে পার্ক শি তার বক্সিংয়ের ছায়া দেখতে পায়। এক পর্যায়ে ম্যাচ শেষ হয়। যেহেতু ইয়োনো ভালো খেলেছে তারই ম্যাচ জেতার কথা, কিন্তু বক্সিং অ্যাসোসিয়েশনের হেড সে রাজনীতিবিদের ছেলেকে জিতিয়ে দেয়। এতে ইয়োনো সেই টিম থেকে বেরিয়ে যায় এবং সেই স্কুলের টিমকে ছেড়ে দেয়। পার্ক শিও ব্যাপারটি বুঝতে পারে এবং ইয়োনোর যে কষ্ট তা পার্ক শিও অনুভব করতে পারে। এরপর একদিন দেখানো হয় পার্ক শিয়ের ছেলে হিনকে তার কিছু সহপাঠীরা বলছে তোর বাবা যে বক্সিংয়ের মেডেল জিতেছে সেটি হচ্ছে ফেক। কিন্তু হিন বলে আমার বাবা একজন সেরা বক্সার। তবে তার সহপাঠীরা তাকে এই বিষয় নিয়ে অপমান করে।
অন্যদিকে পার্কশি যে ম্যাচ দেখতে গিয়েছিল সেখানে সেই সাংবাদিক তার নামে নিউজ ছাপে, কারণ পার্কশি বক্সিংয়ের একজন জনপ্রিয় মানুষ। তার নামে যদি নিউজ ছাপা হয় তাহলে তাদের লাভ হবে। তবে এতে পার্কশি মোটেও খুশি নয়। তাই প্রিন্সিপাল সেই সাংবাদিককে নিউজটি ছাপা বন্ধ করতে বলে, কিন্তু সাংবাদিক বলে যেহেতু ছাপা হয়ে গিয়েছে আমি আর কিছু করতে পারবো না। তখন পার্কশিও ব্যাপারটি বাদ দিতে বলে। সেদিন আবার দেখা যায় সেই 3 ছেলেকে যারা স্কুলে বক নামে এক ছেলেকে মারছে। এই বক কিন্তু আসলে সরলসিধে টাইপের, সে আজ পর্যন্ত কোনো ছেলেকে প্রতিবাদ বা মারতে পারেনি। তখন সেখানে 3 ছেলেকে তাদের আরেকজন ক্লাসমেট এসে তাদের 3 জনকে মারতে শুরু করে এবং তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এই ছেলেটির নাম হচ্ছে হানজু। তখন বক হানজুকে ধন্যবাদ বলে, কিন্তু হানজু তাকে মারতে শুরু করে এবং বলে তুই কখনো নিজে রক্ষা করতে পারিস না, সবসময় মার কেন খাস, এইসব বলে সে তাকে মারতে থাকে। এই খবরটি যখন পার্কশির কাছে আসে, পার্কশি তখন সেই 5 জনকে শাস্তি দেয়। আসলে এই 5 জন পার্কশির নিয়মিত মার খাওয়া স্টুডেন্ট। পার্কশি তখন তার স্টুডেন্ট হানজুকে জিজ্ঞেস করে সে আর মারামারি করবে কিনা। তখন হানজু বলে স্যার আমি মারামারি ছেড়ে দিব যদি না আপনি আমাকে বক্সিং শেখান, আমি বক্সার হতে চাই। আসলে হানজু ও পার্কশির ব্যাপার অনেক ভালো করে জানতো যে সে কোন লেভেলের বক্সার, কিন্তু বক্সিংয়ের কথা শুনে পার্কশি আরও রেগে যায় এবং তাকে আরও ভালো করে উত্তম উদ্যম দিয়ে দেয়। এরপর পার্কশি ঘরে আসে। তার ছেলে তাকে বলে বাবা তুমি যে বক্সিংয়ের মেডেল জিতেছ সেটি কি ফেক? আমাকে সেই মেডেলটি দাও, আমি আমার বন্ধুদের দেখাতে চাই যে তোমার সেই বক্সিংয়ে জেতা মেডেলটি ফেক না। এবারও বক্সিংয়ের কথা শুনে পার্কশি তার ছেলের উপর বিরক্ত হয় এবং তাকে বকা দেয়, যার ফলে তার ছেলে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এর পরের দিন পার্কশি তার স্কুলের মাঠে বসেছিল। তখনই সে ইয়োনোকে দেখতে পায়, যে কিনা তার স্কুল থেকে ট্রান্সফার হয়ে সেই স্কুলে চলে এসেছে। তাকে দেখে পার্কশি তার পিছু করা শুরু করে। স্কুল ছুটির পরে তার পিছনে পিছনে যেতে শুরু করে। ইয়োনো একটি রেস্টুরেন্টে ডেলিভারির কাজ করে। সে তার ডেলিভারি শেষ করে যখন তার হোটেলে আসে তখন সে পার্কশিকে দেখতে পায়। পার্কশি ইয়োনোকে জিজ্ঞেস করে তুমি কখন স্কুল ট্রান্সফার করেছো? ইয়োনো বলে আগামীকাল। পার্কশি বলে তুমি বক্সিং ছেড়ে দিয়েছো কেন? তখন ইয়োনো বলে আমি বক্সিং করে কি করব স্যার, সেখানে তো ম্যাচ ফিক্স থাকে, আমার মতো গরিব ছেলেরা কখনোই বক্সিংয়ের স্বপ্ন পূরণ করতে পারবে না। ম্যাচ ফিক্সিংয়ের কথা শুনে তখন পার্কশি জিজ্ঞেস করে তুমি কি কথাটি আমাকে খোঁজা দিয়ে বলেছ? ইয়োনো বলে আমি আপনাকে কষ্ট দিয়ে কোনো কথা বলিনি স্যার, আপনি আমার কথায় কষ্ট পেন না। আপনি যদি অলিম্পিকের মেডেল নাও জিততেন তাও আপনি আমার চোখে একজন সেরা বক্সার থাকতেন, কেননা আপনি অলিম্পিকের ফাইনাল খেলেছেন। তখনই পূর্বের 1988 সালের সিওল শহরে অনুষ্ঠিত বক্সিং অলিম্পিকের দৃশ্য দেখানো হয়, যেখানে পার্কশি খেলতে খেলতে অলিম্পিকের ফাইনালে পৌঁছে গিয়েছে, কিন্তু ফাইনাল ম্যাচের দিন তার ডান হাতে আঘাত চলে আসে। তবে তাও সে অনেক ভালো খেলছিল, প্রতিপক্ষ অনেক ভালো খেলছিল এবং প্রতিপক্ষের গেম স্কোর অনেক ভালো ছিল। কিন্তু যখন ম্যাচের সিদ্ধান্ত জানানো হয় তখন পার্কশিকে বিজয়ী ঘোষণা করা হয়। এতে পার্কশিও কিছুটা অবাক হয়ে যায়। সেই ম্যাচটির ঘোষণা নিয়ে অনেক মানুষই আলোচনা করছিল এবং এই নিয়ে সেই সময়ে অনেক নিউজ আলোচিত হয় যে ম্যাচটি ফিক্স করা ছিল। তবে আসলে এই ম্যাচটি ফিক্স করা ছিল কিনা তা জানা যায়নি, কিন্তু পার্কশির ক্যারিয়ারে ম্যাচ ফিক্সিংয়ের একটি কলঙ্ক লেগে যায়। সে ম্যাচটির পর যখন তাকে ইন্টারভিউ নেওয়া হয় সে তখনই বলে দেয় যে সে বক্সিং ক্যারিয়ার ছেড়ে দিচ্ছে। এরপর সে তার জেতা মেডেলটি আবারও তার দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনে ফেরত দিয়ে দিতে চায়, কিন্তু তা অবশ্য সম্ভব না। তখন অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেই মানুষটি বলে তুমি কি অলিম্পিকে মেডেল জেতা কোনো খেলনা মনে করো? তুমি অলিম্পিকে মেডেল জিতেছ, মাসে মাসে সরকারের পক্ষ থেকে পেনশন দেওয়া হবে, এখন আর কিসের চিন্তা? কিন্তু পার্কশি বলে আমার বক্সিংয়ে কলঙ্ক লেগে গিয়েছে, আমি এখন আর বক্সিং করতে পারি না। যখন আমি বক্সিং করতে যাই তখন আমার সে অপমানের কথা মনে হয়। বক্সিং একমাত্র জিনিস যা আমি করতে পারি, কিন্তু এখন আমি সেটিও করতে পারছি না। বর্তমানে পার্কশিকে দেখানো হয় যে কান্না করতে করতে বৃষ্টিতে ভিজিয়ে ঘরে যাচ্ছে, কিন্তু এইবার সে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে আবারও তার প্রিয় বক্সিংয়ে ফিরে আসবে এবং তার বক্সিংয়ের কলঙ্ক মুছে ফেলবে। এর পরের দিন আবারও ইয়োনোর সাথে দেখা করতে যায়। সে ইয়োনোকে আবার বক্সিং শুরু করতে বলে। সে বলে আমি স্কুলের পক্ষ থেকে একটি টিম গঠন করব, তোমাকে বক্সিংয়ের ট্রেনিং দিব। কিন্তু ইয়োনো বলে আমি হার মেনে নিয়েছি স্যার, আমার পক্ষে আর সম্ভব না, আর আমার অর্থ উপার্জন করতে হবে, আমার বাবার ক্যান্সার আছে, আমার বাবা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই। পার্কশি বলে আমি যখন আমার প্রথম বক্সিং ক্যারিয়ার শুরু করেছিলাম আমারও কিছু ছিল না, তুমি চাইলে সেটা অবশ্যই করতে পারবে। তখন ইয়োনো বলে স্যার আপনি আসলে কি চান, আপনি আমাকে এত জোর করছেন কেন? পার্কশি বলে আমার একটা আসল মেডেল দরকার এবং একটা আসল সম্মান। তখন ইয়োনো সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু পার্কশি তার হাত ধরে বলে আমার জ্ঞানকে নিজের মধ্যে ধারণ কর এবং আমাকে এই কলঙ্ক থেকে মুক্ত কর, তখনই আমি স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো। রাতে ইয়োনো তার অসুস্থ বাবাকে দেখতে হসপিটালে যায়, কিন্তু তার স্যারের বলা কথা তার মাথায় ঘুরছিল এবং সেও আবার বক্সিং শুরু করার সিদ্ধান্ত নেয়। এর পরদিন সকালে পার্কশি এর ছেলে ছোট্ট হিনকে দেখানো হয়, যে কিনা এখনো তার বাবার উপর রেগে আছে। পার্কশি তার ছেলেকে একজোড়া জুতা কিনে দেয় এবং বলে আমার সেই মেডেলটা আমি কোথায় রেখেছি আমার ঠিক মনে পড়ছে না, আমি সেটি খুঁজে পেলে প্রথমে তোকে দেখাবো। তখন তার ছেলে বলে যত তাড়াতাড়ি সম্ভব সেটি আমাকে খুঁজে দেখাও। এরপর পার্কশি তার স্কুলে গিয়ে তার স্টুডেন্ট হানজু এবং বককে ডাকে। এরপর দেখা যায় সেই 3 ছেলে সিগারেট খেতে যাচ্ছিল। তখন পার্কশি তাদের 3 জনকেও সেখান থেকে ধরে নিয়ে আসে। তাদের 5 জনকে একত্র করে বলে আজ থেকে তোরা বক্সিং করবি, আর তোরা হলে একটা বক্সিং টিম, স্কুলের পক্ষ থেকে আমি তোদের নিয়ে একটি বক্সিং টিম তৈরি করব।
বক্সিংয়ের কথা শুনে তারা সবাই এক একটা অজুহাত দিতে শুরু করে। তবে হানজু এতে অনেক খুশি হয়। তখনই দেখা যায় সেখানে ইয়নও চলে এসেছে, কিন্তু তার 5 মিনিট দেরি হয়েছিল, তাই পার্কশি তাকে মাঠের 10 চক্কর লাগাতে বলে। এই খবর যখন প্রিন্সিপাল জানতে পারে তখন সে পার্কশিকে এইসব না করতে বলে এবং আরও বলে, তুমি এই বক্সিং অপমানিত হয়ে বক্সিং ছেড়েছিলে, এখন কেনই বা আবার বক্সিংয়ে জড়াচ্ছ? কিন্তু পার্কশি তার সিদ্ধান্ত অটল থাকে। এতে প্রিন্সিপাল এই বিষয়ে মেনে যায়। রাতে ঘর গিয়ে দেখতে পায় তার স্ত্রী তার উপর অনেক রেগে আছে, কারণ তার স্ত্রীও তার বক্সিংয়ের বিষয়টি জানতে পেরে গিয়েছে। তার স্ত্রী তাকে বলছিল, এই বক্সিংয়ের কারণে অনেক অপমানিত হয়েছ, আবার এটি কেন জড়াচ্ছ? কিন্তু শেষমেশ সে তার স্ত্রীকেও বুঝিয়ে ফেলে। এর পরের দিন তাদের ট্রেনিং শুরু হয়। পার্কশি বলে তার সাথে টায়ার নিয়ে দৌড়াতে। সবাই টায়ার নিয়ে দৌড় শুরু করে, কিন্তু বক্স সেখানে তাকে একটি ছোট্ট টায়ার নিয়ে যায়, কিন্তু পার্কশি তাকে তার বড় টায়ারটি ধরিয়ে দেয়। মোটামুটি সবারও প্রায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। রাস্তার এক পর্যায়ে গিয়ে তো বক পুরাই হামাগুড়ি খেতে শুরু করে। টেনে হিসড়ে সবাই তাদের স্কুল মাঠে দৌড় শেষ করে, কিন্তু বক হামাগুড়ি দিতে দিতে শেষমেশ সেও দৌড় শেষ করে। তখন পার্কশি বলে, এখন থেকে তোদের ট্রেনিং শুরু। মানে এটি তো মাত্র শুধু ট্রেলার ছিল, এখনো সিনেমা বাকি আছে। এরপর বক তো পুরাই কান্না করতে শুরু করে। তার কান্না দেখে অন্যরা সবাইও কান্না শুরু করে। এর পরের দিন তারা তাদের স্কুলের স্পোর্ট রুমকে পরিষ্কার করছিল। তবে হানজু ইয়নোকে দেখে কিছুটা জেলাস ফিল করে এবং তাকে বক্সিংয়ে চ্যালেঞ্জ করে বসে। দেখা যায় হানজু ইয়নোর সাথে পেরে উঠছে না, তবে সে পরে মাথা দিয়ে ইয়নোর নাক ফাটিয়ে দেয়। এরপর সেখানে পার্কশি চলে আসে। সে বলে বক্সিংয়ে হাত ছাড়া অন্য কিছু দিয়ে আঘাত করা নিষেধ, এবং সে হানজুকে বক্সিংয়ের নিয়ম শিখতে বলে। এরপর আবার তাদের ট্রেনিং শুরু হয়। ইয়নো সবসময় এগিয়ে থাকে, হানজুও মোটামুটি এগিয়ে আছে, কিন্তু ওই 4 জনের অবস্থা অনেক খারাপ। এরপর একদিন তাদের সিট আপ মারতে দেয়া হয়। বক কোনোভাবেই পারছিল না। তখন পার্কশি তাকে খাবারের লোভ দেখিয়ে সিট আপ করাচ্ছিল। তাদের সবাইকে পার্কশি বক্সিংয়ের সব জিনিসই শেখাচ্ছিল। এভাবে করতে করতে মাসখানেক পার হয়ে যায়। এখন মোটামুটি সবাই ট্রেনিংয়ে অভ্যস্ত হয়ে গিয়েছে এবং সবাই একসাথে তাল মিলিয়ে ট্রেনিং করতে পারছে। আস্তে আস্তে তাদের মধ্যে ইমপ্রুভমেন্ট আসতে শুরু করে। কিছুদিন পর একটি বক্সিং টুর্নামেন্ট আসার কথা, তাই পার্কশি প্রিন্সিপালের কাছ থেকে টুর্নামেন্টের জন্য টাকা চায়। কিন্তু প্রিন্সিপাল বলে, আমার কাছে সেই টুর্নামেন্টের বাজেট নেই, তবে আগামী বছর হলে আমি টাকা দিতে পারি। কিন্তু পার্কশি আগামী বছরের জন্য অপেক্ষা করতে চায় না, তাই সে তার পেনশনের টাকা থেকে টুর্নামেন্টের জন্য খরচ করার কথা ভাবে। তখন সে এই বিষয়টি নিয়ে তার স্ত্রীর সাথে কথা বললে তার স্ত্রীও এই বিষয়ে মত দেয়। এরপর তারা সবাই সেই শহরের বক্সিং অ্যাসোসিয়েশনের ম্যাচে অংশগ্রহণ করে। দেখা যায় সেখানে রাজনীতিবিদের ছেলে ডংসো এবং সেই টিমও অংশ নিয়েছে। তারা ইয়োনোকে উদ্দেশ্য করে খারাপ কথা বলছিল, যার ফলে তাদের মধ্যে ছোট্ট একটা ঝগড়া হয়ে যায়। সে টিমের কোচ পার্কশিকেও আজেবাজে কথা বলছিল। এরপর ম্যাচ শুরু হয়। ইয়োনো প্রতি ম্যাচে জিতে যাচ্ছিল। সে পার্কশির দেখানো বক্সিংয়ের নিয়মে খুব ভালো করে খেলে যাচ্ছিল, কোনো ম্যাচ হারছিল না। হানজুও অনেক ভালো খেলছিল এবং সেও ম্যাচ জিতছিল। তবে ওই 3 জনের মধ্যে থেকে একজন জিতলেও 2 জন হেরে যায়। তবে ইয়োনো প্রতি ম্যাচ জেতার কারণে তাদের স্কোর অনেক ভালো আছে। সেদিন ম্যাচ শেষ হয়। সেখানে রাতে তারা বিশ্রাম নিচ্ছিল। এর পরের দিন তাদের 2টি ম্যাচ ছিল। বক ম্যাচে অংশ নেয়, কিন্তু বক ভয়ের চক্করে বক্সিং করতে পারছিল না। এরপর যখন 1 রাউন্ড শেষ হয়, পার্কশি তাকে ভয় না পেয়ে খেলতে বলে। তার স্যারের কথা শুনে সে তখন সাহস করে খেলে, কিন্তু আবারও সে ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকেই পালিয়ে যায়, যার ফলে পার্কশি অনেক হতাশ হয়। এরপর হানজু ম্যাচে অংশগ্রহণ করে, কিন্তু প্রতিপক্ষ টিমের সেই খেলোয়াড় হানজুকে রাগাচ্ছিল যাতে সে মনোযোগ দিয়ে বক্সিং করতে না পারে। এর ফলে হানজু রেগে যায় এবং সেও বক্সিং ছেড়ে তাকে মারার জন্য আগ্রাসী হয়ে ওঠে। প্রতিপক্ষ বক্সারটি খুব সহজে তাকে কাউন্ট করে পয়েন্ট নিয়ে নিচ্ছিল। পার্কশি তখন তাকে ঠান্ডা মাথায় খেলতে বলে, কিন্তু সে কোনোভাবেই শান্ত হচ্ছিল না। এক পর্যায়ে রাগের মাথায় সে প্রতিপক্ষ বক্সারকে একটি পাঞ্চ দিতে যায়, কিন্তু প্রতিপক্ষ টিমের সে বক্সার চালাকি করে এমনভাবে একটি পজিশন নিয়ে নেয়, এতে হানজুর হাত মচকে যায় এবং তাদের খেলা সেখানেই শেষ করতে হয়। রাতে হানজু ও ইয়োনোকে দেখানো হয়। হানজু তার ভুল বুঝতে পারে। হানজু ইয়োনোর কাছে ক্ষমা চায়। সে বলে, আজ আমার কারণে তোর এক্সট্রা ম্যাচ খেলতে হয়েছে। তবে ইয়োনো বলে, অসুবিধা নেই, আমরা তো ফাইনাল উঠে গিয়েছি, কাল আমার ম্যাচ আছে। এর পরের দিন দেখানো হয় সেই ফাইনাল ম্যাচটি ছিল সেই রাজনীতিবিদের ছেলের সাথে। সেখানে সেই রাজনীতিবিদ ও বক্সিং অ্যাসোসিয়েশনের সেই অফিসারও এসেছিল। ম্যাচ শুরু হয়। ইয়োনোর সামনে ডংসো টিকতে পারছিল না। এক পর্যায়ে ডংসো তার হাতের কহুনি মেরে ইয়োনোকে চোখে আঘাত করে বসে। এতে পার্কশি প্রতিবাদ করেন। তবে দেখা যায় সেই রেফারি তাদেরকে চুপ থাকতে বলছে, মানে সেই রেফারিও ঘুষ খেয়েছে। তবে তাও ইয়োনো ম্যাচ খুব ভালোভাবেই খেলছিল এবং অনেক ভালো পয়েন্ট আয়ত্ত করছিল। এক পর্যায়ে খেলতে খেলতে ইয়োনো তাকে একটি নক আউট করার সুযোগ পেয়ে যায়। তা যখন সেই প্রতিপক্ষ টিমের কোচ বুঝতে পারে, তখন সে ম্যাচটি সেখানে শেষ করে দেয়। তবে ম্যাচ শেষ হতে আরও 10 সেকেন্ড বাকি ছিল, মানে সেখানে থাকা সবাই রাজনীতিবিদের কাছ থেকে ঘুষ খেয়েছে। তারপর ম্যাচের বিজয়ী ঘোষণার সময় চলে আসে। যেহেতু ইয়োনো অনেক ভালো খেলেছে, তাই ম্যাচ তারই জেতার কথা, কিন্তু দেখা যায় ডংসোকেই ম্যাচের বিজয়ী ঘোষণা করা হয়েছে। তখন ইয়োনো অনেক হতাশ হয়ে যায়। তবে সে পার্কশিকে বলে, অসুবিধা নেই স্যার, আসল বিজয়ী তো আমি। তখন পার্কশি অনেক রেগে যায়।
এরপর সে সেই রাজনীতিবিদ এবং সেই বক্সিং অ্যাসোসিয়েশনের অফিসারের সাথে কথা বলতে যায়। পার্ক সে তাদের বলে, আপনারা এসব করে অনেক বড় অন্যায় করছেন, এখানে আপনারা ম্যাচ ফিক্সিং করে রেখেছেন। তখন সেই অফিসার বলে, তোমার সে অলিম্পিক ম্যাচটিও তো ফিক্স ছিল, তখন তোমার অন্যায়ের কথা মনে পড়েনি? পার্ক সে বলে, আমি সে কষ্ট বুঝতে পারি, তাই আমি প্রতিবাদ করছি। সেই দিনটির কারণে আজ আমার পুরো জীবন নষ্ট হয়েছে। পার্ক সেই রাজনীতিবিদকে বলে, আপনি এসব করে আপনার নিজের ছেলের জীবনও নষ্ট করছেন। তখন সেই রাজনীতিবিদ অনেক রেগে যায়। অফিসার পার্ক শিকে চর মেরে দেয়। সে অফিসার বলে, তুমি যত কিছুই করো না কেন, এই নিয়ম কখনোই তুমি পাল্টাতে পারবে না। যার ফলে পার্ক সে অনেক ভেঙে পড়ে এবং তারা সেখান থেকে চলে আসে। এর পরের দিন তারা 6 জন স্টুডেন্ট তাদের স্কুলের বক্সিং রুমে প্র্যাকটিস করছিল এবং তাদের স্যার পার্ক শির জন্য অপেক্ষা করছিল, কিন্তু পার্ক শি সেখানে আসছিল না। তখন তারা পার্ক শিকে খোঁজার সিদ্ধান্ত নেয়। তারা খুঁজতে খুঁজতে দেখতে পায় পার্ক শি ড্রিঙ্ক করে একটি হোটেলে মাতলামো করছে। এরপর পার্ক শি তাদের বলে, আমি আর পারবো না, আমার দ্বারা তোদের বক্সিং শেখানো আর সম্ভব হবে না। তখন ইয়োনো অনেক রেগে যায় এবং বলে, স্যার আপনি আসলে একজন লুজার, আপনার দ্বারা আসলে হবে না, আপনি আপনার সেই কলঙ্ক নিয়ে বেঁচে থাকুন। তখন হানজু তাকে থামতে বলে, কিন্তু ইয়োনো বলে, আমি তো হাল ছেড়ে দিয়েছিলাম, আমাকে আবার আপনি আশা দেখিয়েছিলেন, এখন আপনি আবার আমার আশা ভেঙেছেন। সে হোটেলের লোকগুলোর সাথে ঝগড়া করার কারণে একটি পুলিশ কেস হয়ে যায়। তখন পার্ক শিয়ের স্ত্রী তাকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে আনে। পার্ক শিয়ের স্ত্রী বলে, এইসব কিছু আমি আর নিতে পারছি না, তাই আমি আমার বাপের বাড়িতে কিছুদিনের জন্য চলে যাচ্ছি। এরপর পার্ক শি ঘরে গিয়ে তার অলিম্পিক জেতা মেডেলটি খুঁজছিল, কিন্তু সে সেটি কোথায় রেখেছে তার কোনোভাবেই তার মনে পড়ছিল না। এরপর ইয়োনো, হানজু, বক ও সেই 3 জন তাদের সবার সময় হতাশায় কাটতে থাকে। তাদেরও কিছু ভালো লাগছিল না। স্কুলের ক্লাসে বক পার্ক শিয়ের সাথে কথা বলার সাহস পর্যন্ত পাচ্ছিল না। একদিন পার্ক শিয়ের ছেলে হিন তার মামার বাড়ি থেকে তার বাবাকে ফোন করে এবং জিজ্ঞাসা করে, বাবা তুমি কি তোমার সেই মেডেলটি খুঁজে পেয়েছো? তখন পার্ক শি তাকে কোনো উত্তরই দিতে পারে না, যার ফলে তার ছেলে রাগ করে ফোন কেটে দেয়। এরপর একদিন দেখা যায় স্কুল শেষ করে যখন ইয়োনো চলে আসছিল, তখন তার সাথে দেখা করতে আসে সেই ইহক নামের সাংবাদিক এবং সে ইয়োনোকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করে। সে আবারও পার্ক শিয়ের ব্যাপারে নিউজ ছাপার চেষ্টা করছিল, এতে অবশ্য তার লাভ হবে। সে ইয়োনোকে জিজ্ঞেস করে, পার্ক শি তোমাদের জোর করে বক্সিং করানোর চেষ্টা করেছে, এটি কি সত্যি? তখন ইয়োনো অনেক রেগে যায় এবং বলে, আপনাদের মতো মানুষের কারণে ওনার মতো প্রতিভাবান মানুষ সমাজের কাছে তুচ্ছতাচ্ছিল্য হচ্ছে, আপনাদের আর কোনো কাজ নেই? তখন সেই সাংবাদিক বলে, সংবাদ ছাপাই তো আমার কাজ। তখন ইয়োনো বলে, ওইখানে যে সেই রাজনীতিবিদ ও বক্সিং অ্যাসোসিয়েশনের অফিসার ম্যাচ ফিক্সিং করছে, অন্যায় করছে, আপনারা সেই নিউজটি ছাপতে পারেন না, উল্টো আপনারা পার্ক শি স্যারের মতো ভালো মানুষের পিছনে পড়ে আছেন, আপনাদের মতো সাংবাদিক এই সমাজের কোনো কাজের না। এইসব বলে ইয়োনো সেখান থেকে চলে যায়। এরপর ইয়োনো যখন তার হোটেলে আসে, তখন সে হোটেলের মালিক তাকে বলে তার বাবা মারা গিয়েছে। এরপর দেখানো হয় তার বাবার শোকসভায়, যেখানে তার বন্ধুরাও এসেছে এবং পার্ক শিও আসে। তখন ইয়োনো অনেক কান্না করতে থাকে। সে বলে, আমি আমার বাবার শেষ সময়ে তার পাশে থাকতে পারিনি। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আগামী দিন পার্ক শিকে দেখানো হয়। এবার সে আবারও তার স্টুডেন্টদের বক্সিং শেখানোর উদ্দেশ্য করে এবং এবার যে কোনো কিছু হোক না কেন সে আর পিছিয়ে হাঁটবে না এবং সে তার স্টুডেন্টের টিমকে ন্যাশনাল বক্সিংয়ে নিয়ে যাবে। এরপর পার্ক শি তার স্কুলের বক্সিং স্পোর্ট রুমে যায়। সেখানে বকও ছিল। সে পার্ক শিয়ের কাছে ক্ষমা চায় এবং বলে, স্যার আমাকে মাফ করবেন, আমি এখন আসলেই বক্সিং মন থেকে শিখতে চাই। এতে পার্ক শি অনেক খুশি হয় এবং সেখানে সবাই চলে আসে। পার্ক শি বলে, কিছুদিন পরে একটি বড় বক্সিং ফেস্টিভ্যাল হবে, আর যদি আমরা সেই ফেস্টিভ্যালে জিততে পারি তাহলে আমরা স্টুডেন্ট ন্যাশনাল বক্সিংয়ে খেলতে পারবো। এরপর তারা আবারও ফেস্টিভ্যালটির জন্য প্রস্তুতি শুরু করে। পার্ক শি এবার হানজুকে বলে, এবার আর রাগারাগি করলে চলবে না, তোদের খুব সুন্দর করে খেলতে হবে এবং প্রতিপক্ষের সম্মান করতে হবে। এরপর সেই ফেস্টিভ্যাল চলে আসে। প্রতিবারের মতো ইয়োনো সব ম্যাচ জিতে যাচ্ছে, কিন্তু এবার বক এবং হানজুও ম্যাচ জিতে তাদের টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। বক এবার খুব ভালো করে ম্যাচ খেলছে এবং তার প্রতিপক্ষকে অনেক ভালো করে টক্কর দিচ্ছে। কিছু ম্যাচ জিতছিল, আবার কিছু ম্যাচ হারছিল, কিন্তু তারা সবাই মোটামুটি ভালো খেলে এগিয়ে যাচ্ছিল। এভাবে খেলতে খেলতে তারা ফাইনালে চলে যায়, কিন্তু ফাইনালে ছিল সেই রাজনীতিবিদের ছেলে ডংসো। এবার পার্ক শি ইয়োনোকে বলে, যদি এইবার তাদের বিরুদ্ধে ম্যাচ জিততে হয় তাহলে ডংসোকে পুরোপুরি নকআউট করে দিতে হবে, যাতে তারা আর কোনো চিটিং করার সুযোগই না পায়। এরপর ম্যাচ শুরু হলে ইয়োনো ডংসোর বিরুদ্ধে খুব ভালো করে বক্সিং করছিল। এক পর্যায়ে সুযোগ পেয়ে তাকে পুরোপুরি নকআউট করে দেয়। এখন তারা আর কোনো চিটিং করতে পারবে না। সেই ম্যাচে ইয়োনো বিজয়ী হয় এবং তারা সবাই ন্যাশনাল বক্সিংয়ে খেলবে। এইসব দেখে সেই রাজনীতিবিদ ও সেই অফিসারের অবস্থা খারাপ হয়ে যায়। ম্যাচ শেষ হওয়ার পর ইয়োনোর সেই পুরনো কোচ তাকে মারছিল। তখন সেখানে পার্ক শি চলে আসে। তখন সে পার্ক শির নামে আজেবাজে কথা বলতে শুরু করে। এক পর্যায়ে এসে পার্ক শির উপর হাত তুলে দেয়, কিন্তু পার্ক শি তাকে ছেড়ে দেয়। কিন্তু আবারও যখন সে পার্ক শিকে মারতে যাচ্ছিল, পার্ক শি তাকে এক ঘুষি মেরে তার অবস্থা টাইট করে দেয়। অন্যদিকে দেখা যায় সে রাজনীতিবিদ অফিসারের উপর এবং সেই কোচের উপর অনেক রেগে গিয়েছে। এরপর সেই অফিসার পার্ক শিকে আটকানোর চিন্তা করে।
এবং পরের দিন দেখা যায় পুলিশ পার্কশিকে জিজ্ঞাসাবাদের জন্য নিতে এসেছে। তারা বলে তুমি একজন কোচের উপর হাত তুলেছ, শাস্তিস্বরূপ পুলিশ স্টেশন থেকে তারা যে বক্সিং ন্যাশনাল ফেস্টিভ্যালে অংশ নিয়েছিল সেই ফেস্টিভ্যালে পার্কশি তার টিমকে কোচ হিসেবে আর কোনো নির্দেশনা দিতে পারবে না। সে খবরটি নিউজ পেপারেও ছাপা হয়। সেটি আবার যখন তার স্ত্রী জানতে পারে সে চিন্তিত হয়। এরপর দেখা যায় পার্কশিকে কিছুদিনের জন্য স্কুল থেকেও সাসপেনশন করা হয়েছে। তাকে কিছুদিনের জন্য সাসপেনশন করা হলেও পার্কশি একেবারের জন্য তার স্কুল থেকে বেরিয়ে যায়। প্রিন্সিপাল স্যার তাকে অনেক আটকানোর চেষ্টা করে। পার্কশি তার স্টুডেন্টদের বলে আমি যা শিখিয়েছি তা দিয়ে সেই কম্পিটিশনে তোরা এগিয়ে থাকতে পারবি। এরপর দেখা যায় সেই ন্যাশনাল বক্সিং ফেস্টিভ্যাল চলে এসেছে। যেহেতু তাদের টিমের কোনো কোচ লাগবে তাই কোচ হিসেবে স্কুলের প্রিন্সিপালে তাদের কোচ হয়ে যায়। কিন্তু তার তো বক্সিংয়ের ব্যাপারে কোনো কিছুই জ্ঞান নেই। তবে তারা প্রত্যেকেই অনেক ভালো করে পার্কশির কাছ থেকে সব কিছু শিখে নিয়েছে। আর ইয়োনো প্রতিবারের মতো সকল ম্যাচ জিতে যাচ্ছিল এবং তাদের টিমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। এইভাবে তারা খেলতে খেলতে সেমিফাইনালে পৌঁছে যায় এবং সেই সেমিফাইনালে ইয়োনো ম্যাচটি জিতে যায়, মানে তারা ফাইনালে খেলবে। আর যদি তারা ফাইনালে জিততে পারলে তাদের স্কুলের বক্সিং টিমকে বক্সিংয়ের জন্য ফান্ড দেওয়া হবে এবং বক্সিংয়ের যত ধরনের সুযোগ সুবিধা আছে সবই তারা পাবে। ইয়োনো ম্যাচ জিতলেও তার চোখ সবসময় তার স্যার পার্কশিকে খুঁজে বেড়াচ্ছিল। ফাইনাল চলে আসে। সেদিন দেখা যায় পার্কশিকে যে তার বন্ধুর সাথে বসে আছে। তখনই তার বন্ধুর বোন অলিম্পিক জেতা মেডেলটি দেখায়। তখন পার্কশি জিজ্ঞাসা করে তোমার কাছে এই মেডেল কিভাবে আসলো? আমি সেটি অনেকবার আমার ঘরে খুঁজেছি। তখন পার্কশিকে তার বন্ধুর বোন বলে তুই একবার রাতে মাতলামো করতে করতে এখানে এসেছিলি এবং সেটি এখানে ফেলে চলে গিয়েছিলি, তবে পরে তুই এটা নিয়ে আর কোনো কথা বলিসনি। তখন সে এটিকে নিয়ে যেতে বলে, কিন্তু পার্কশি বলে সেই মেডেলটি ফেক এবং আমার একটি আসল মেডেল ও সম্মান চাই। এরপর পার্কশি সিদ্ধান্ত নেয় যে সে যে কোনোভাবে তার স্টুডেন্টের ফাইনাল ম্যাচে তাদের সাথে থাকবে। তখন সে সেখান থেকে ফেস্টিভ্যালের উদ্দেশ্যে দৌড় দেয়। সেখানে তার ফেলে যাওয়া একটি খাতা দেখে তার বন্ধুও সেই ফেস্টিভ্যালের ব্যাপারে জেনে যায় এবং সেও সেই ফেস্টিভ্যালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পার্কশি যখন সেখানে যায় তখন সে অফিসার পার্কশিকে সিকিউরিটি গার্ড দিয়ে আটকিয়ে দেয়। কিন্তু সে বিল্ডিংয়ের কোনায় খুঁজতে খুঁজতে স্টুডেন্টদের রুম খুঁজে পায়। সেখানে সে ইয়োনোর সাথে দেখা করে। পার্কশি তাকে বলে আজ যে কোনোভাবে তোকে সেই ম্যাচ জিততে হবে। আজ সেই ম্যাচ জিতে তোকে নিজেকেও জেতাতে হবে এবং আমার সেই কলঙ্ক লাগা সম্মান পুনরায় ফিরিয়ে আনতে হবে। এরপর ম্যাচ শুরু হয়। প্রিন্সিপাল স্যার বলে জানি এটা তোমার ফাইনাল ম্যাচ, তোমার কোচের আজ তোমার অনেক প্রয়োজন আছে, কিন্তু তুমি চিন্তা করো না, তোমার কোচ যে কোনোভাবে তোমার ম্যাচ দেখবে। আজকে তার মোকাবেলা ছিল আগের বছরের চ্যাম্পিয়নের সাথে। ম্যাচ শুরু হলে দেখা যায় সেই প্রতিপক্ষ বক্সার ইয়োনোর উপর অনেক ভারী পড়ছে। তার বক্সিংয়ের স্পিড ছিল অনেক বেশি, যা ইয়োনোর প্রতিরোধ করতে অনেক কষ্ট হচ্ছিল। সেই প্রতিপক্ষ বক্সার পয়েন্ট নিয়ে নিচ্ছিল। একসময় সে খুব দ্রুতভাবে ইয়োনোর মাথায় পাঞ্চ মেরে বসে। এতে সবাই ভয় পেয়ে যায়। তবে এখানে একটি মজার কাণ্ড ঘটে। সেখানে এসেছিল পার্কশিয়ার বন্ধু ম্যান্ডিওক। ম্যান্ডিওক ইয়োনোর মাথায় মার খেতে দেখে অনেক খুশি হয়। আসলে সে জানে না যে কে কোন দলের। তখন বক তাকে বলে লাল রং আমাদের টিমের। এতে সে আবার হতাশ হতে থাকে। ইয়োনো কোনোভাবে প্রথম রাউন্ডে টিকে থাকে। বিরতি দিলে সে শুধু তার স্যারকে খুঁজে যাচ্ছিল। এখন তার স্যারকে তার অনেক প্রয়োজন। এরপর দ্বিতীয় রাউন্ড শুরু হয়। এবারও সেই বক্সার ইয়োনোর উপর বিভিন্নভাবে পাঞ্চ করে যাচ্ছিল। এক পর্যায়ে সে ইয়োনোকে একটি শক্তিশালী পাঞ্চ মেরে বসে, যার ফলে ইয়োনো প্রায় নকআউট হয়ে যাওয়ার অবস্থায় চলে আসে। তখন রেফারি 10 পর্যন্ত গুনতে শুরু করে। এইসব দেখে সেই হারামি অফিসার অনেক খুশি হয়। কিন্তু ইয়োনো তার স্যার পার্কশির কথা স্মরণ করে। তার তো আজ এই ম্যাচ যে কোনোভাবেই জিততে হবে এবং সে উঠে দাঁড়ায়। তখনই দেখা যায় সেখানে বিল্ডিংয়ের অন্য পথ দিয়ে পার্কশি চলে এসেছে। পার্কশিকে দেখতে পেয়ে ইয়োনো তার সম্পূর্ণ কনফিডেন্স ফিরে পায়। এখন ইয়োনো পুরো দমে সে বক্সারের সাথে বক্সিং করা শুরু করে। পার্কশি সেখান থেকে তাকে চিৎকার করে করে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছিল। তখন সে অফিসারের চেলারা পার্কশিকে ধরতে আসে, কিন্তু তার অন্য স্টুডেন্টরা তাদেরকে আটকে রাখে। এক পর্যায়ে পার্কশি তার বন্ধু ম্যান্ডিওকের সাহায্যে একটি উঁচু জায়গাতে চলে যায়। এর ফলে সেই সিকিউরিটি গার্ডরা পার্কশিকে আর ধরতে পারে না। অন্যদিকে ইয়োনো সেকেন্ড রাউন্ডে অনেক ভালো খেলে পয়েন্ট নিয়ে নেয়। এরপর তৃতীয় রাউন্ড শুরু হলে এইবার ইয়োনো সেই বক্সারকে আর কোনো সুযোগ দেয় না এবং সে দক্ষতার সাথে খেলে পয়েন্ট নিয়ে নিতে থাকে। অন্যদিকে পার্কশি সেখান থেকে তাকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছিল। এখন ইয়োনো সেই প্রতিপক্ষ বক্সারের উপর ভারী পড়ছিল। এক পর্যায়ে খেলতে খেলতে সেই প্রতিপক্ষ বক্সারকে ইয়োনো একটি পাওয়ারফুল নকআউট পাঞ্চ দিয়ে বসে। এতে সে বক্সার প্রায় নকআউট হয়ে যাওয়ার সম্ভাবনায় চলে আসে। ইয়োনোর পয়েন্ট এখন সে বক্সারের থেকেও অনেক বেশি। তবে আরও 10 সেকেন্ড বাকি ছিল। সে 10 সেকেন্ড ইয়োনো সেই বক্সারের সাথে খেলে পয়েন্ট নিয়ে নেয় এবং খেলা শেষ হয়। তাদের সবার মুখে হাসি ছিল। তখন দেখা যায় অফিসার এবং কোচকে পুলিশ ধরতে আসে। কে যেন পুলিশকে তাদের রেফারিকে ঘুষ দেওয়ার একটি ছবি দিয়েছে, মানে তাদের দুজনকে এখন জেলের ভাত খেতে হবে। পুলিশকে তাদের সেই ছবিটি দিয়েছিল সেই সাংবাদিক ইহক। আসলে সেই দিন সেই সাংবাদিক ইয়োনোর কথা শুনে নিজের ভুল বুঝতে পারে। এরপর বিজয়ী ঘোষণার সময় চলে আসে। পার্কশি এবং ইয়োনো কিছুটা ভয় পাচ্ছিল, কারণ এর আগেও তাদের সাথে খারাপ হয়েছে। কিন্তু এইবার রেফারি ইয়োনোর হাত তুলে ধরে এবং তাকে বিজয়ী ঘোষণা করে।
এতে পার্ক শি, ইয়োনো এবং সবাই খুশি হয়। তারা অন্যের বিরুদ্ধে জিতে গিয়েছে। আজ পার্ক শি এক গর্বিত কোচের সম্মান লাভ করেছে। তখন তারা সবাই পার্ক শির কাছে আসে। পার্ক শি বলে, আমি তোদের উপর অনেক গর্বিত, ইয়োনো ন্যাশনাল মেডেল জিতে নিয়েছে। তখন তারা সবাই পার্ক শিকে নিয়ে উল্লাস করতে থাকে। তখন দেখা যায় পার্ক শিয়ের স্ত্রী এবং ছেলে সেখানে চলে এসেছে। তখন পার্ক শি তার স্ত্রীকে হাওয়াই দ্বীপে যাওয়ার কথাটি বলে, যেটি তার স্ত্রীর স্বপ্ন ছিল। এতে তার স্ত্রীও অনেক খুশি হয়ে যায়। এরপর দেখানো হয় তাদের স্কুলের বক্সিং স্পোর্ট জায়গাটিকে। দেখা যায় সেখানে আরও অনেক ছাত্র যুক্ত হয়েছে। সে ন্যাশনাল কম্পিটিশন জেতার ফলে তাদের স্পোর্ট টিমকে ফাউন্ড দেওয়া হয়েছে। তারা সবাই এখন আনন্দে বক্সিং শিখছে। তারা সবাই একত্রে মিলে ট্রেনিং করতে বেরিয়ে পড়ে। রাস্তায় দেখা যায় ম্যান্ডিওক ও তার বোন তাদের দেখে হাত দেখাচ্ছে। তারা সবাই তো আগামী বক্সিংয়ের এক একটি নতুন পরিচিত মুখ হতে যাচ্ছে। ইয়োনো জিতে গিয়েছে। সমাজের বাজে লোকেরা তার প্রতিভা দমিয়ে রাখতে পারেনি। পার্ক শিকে দেখানো হয় সে তার পরিবারকে নিয়ে হাওয়াই দ্বীপে বেড়াতে গিয়েছে। বন্ধুরা, এখন যে মানুষটিকে আপনারা দেখছেন ইনি হচ্ছেন আসল পার্ক শি। কথায় আছে, সৎ পথে অর্জন করা সম্পদ হাজার গুণ খুশি দেয় অসৎ পথের অর্জনের সম্পদ থেকে। তারই প্রমাণ হচ্ছে পার্ক শি। কারণ বিশ্ববিখ্যাত মেডেল জেতে সত্ত্বেও পার্ক শি খুশি ছিল না। তবে অবশ্য সেখানে পার্ক শি এর কোনো দোষ ছিল না। অন্যের করা ভুল পার্ক শিকে ভুগতে হয়েছে। ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টি যখন পরে তদন্ত করা হয় সেটি ভুল প্রমাণিত হয়। তবে তাও পার্ক শি জানতেন সেদিন তার হাতে আঘাত লাগার কারণে পার্ক শি ভালো করে ম্যাচ খেলতে পারেননি। সেদিন অলিম্পিক ম্যাচটি পার্ক শি খেলেছিলেন আমেরিকান বক্সার রয় জোনাসের বিপক্ষে। 2021 সালে এক ইন্টারভিউতে পার্ক শি বলে, আমি সেই অলিম্পিক জেতা গোল্ড মেডেল রয় জোনাসকে দিয়ে দিতে চাই এবং আমি তার কাছে ক্ষমা চাই। এরপর একদিন দুজনের আবারও পুনর্মিলন হয়। তখন আমেরিকান বক্সার রয় জোনাসও বলে, যদি তোমার হাতে সেই দিন আঘাত না লাগতো তাহলে হয়তো আমিও তোমার সামনে টিকে থাকতে পারতাম না। পার্ক শি নিঃসন্দেহে একজন সেরা বক্সার এবং একজন সেরা সৎ মানুষও। তার স্কুলের স্টুডেন্টদের কোচ হওয়ার পর 2002 সালে বুসান এশিয়ান গেমস ন্যাশনাল টিমের কোচ হিসেবে নিযুক্ত হন। 2013 সালে সাউথ কোরিয়ার ন্যাশনাল টিম কোচ হিসেবে নিযুক্ত হন এবং 2016 সালে রিও অলিম্পিকের কোরিয়ার বক্সিং টিমকে পার্ক শি লিড করেছিলেন। বর্তমানে তিনি কোচ হিসেবে ইয়াং জেনারেশনকে বক্সিং শেখান এবং এখনও তিনি তার বক্সিং ক্যারিয়ার নিয়েই এগিয়ে যাচ্ছেন। ডাইরেক্টর হিয়ক জে পার্ক শি এর জীবনে নিয়ে এই মুভিটি বানিয়েছিল, যেটি আপনারা এখন দেখেছেন। তো এটিই ছিল লেজেন্ডারি বক্সার পার্ক শি হিয়নের গল্প। আমাদের আজকের ভিডিওটিও এখানে শেষ হয়। তবে আপনি আমাদের ভালোবেসে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করবেন। আপনার ভালোবাসা আমাদের কাছে অমূল্য। আবারও দেখা হচ্ছে নতুন এক দিনে নতুন এক ভিডিওতে নতুন এক গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।